ভুলে গেছি সুর গো স্বরলিপি নেই। তিনি ববিতা, বাংলা চলচ্চিত্রের রাজকন্যা। দেশের সীমানা পেরিয়ে অনেক আগেই যার খ্যাতি আকাশ ছুঁয়েছে। প্রায় 4 যুগ ধরে তাঁর মায়াবী লাবণ্য, অসাধারণ অভিনয় পারঙ্গমতা তাঁকে অধিষ্ঠিত করেছে সর্বজনপ্রিয় এক অভিনেত্রীর আসনে। মোহময়ী ববিতা এই প্রথম কোনো টিভিতে কথা বললেন দীর্ঘ সময় ধরে, অকপটে, প্রাণ খুলে। অন্তরঙ্গ ববিতা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যদি এইভাবে বলি, এক রাজকন্যার পাশে বসে আছি, অবশ্যই রাজকন্যা। আমি যদি এইভাবেও বলি, আলাদা আলাদা করে, বতে বঙ্গ, বিতে বিজয়ী, তাতে তারকা। ববিতা, রাজকন্যা ববিতা, প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ। চ্যানেল আইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। শালার মাছেরা স্ট্রাইক করছে দিছে, এই পর্যন্ত একটা মাছও ধরলো না। তোকে গন্ডগোলের লেগে আমার সব মাছ পালাইছে। হ্যাঁ, গায়ের ব্যথা কমেছে? আমি কি আর জানতাম যে আপনি ভাইয়ার বন্ধু? আমি কোথায় বলো, কোথায় থাকি রে, বাদ গাছের পাতা নাই রে। দেবতা আমাকে পারেনি বুঝতে, আমি সেই নারী, আমি ছলনাময়ী, বাদশাহ ছেড়েছে বাদশাহী জাতরে, আমি সেই নারী। আপনার কেরিয়ার যদি আমরা পর্যালোচনা করি, যদি আমরা দেখি, চুলচেরা বিশ্লেষণ করে, তাহলে আমরা দেখব যে মানুষটির সঙ্গে আপনার সূচনা হয়েছে, অভিষেক ঘটেছে বড় পর্দায়, তিনি নায়ক রাজ্জাক। এবং রাজ্জাক ভাইও অসম্ভব পছন্দ করেন তো আপনাকে। এবং রাজ্জাক ভাইয়ের সঙ্গে যে বিখ্যাত ছবিগুলো, অজস্র ছবি আপনার, অজস্র। রাজ্জাক ভাইয়ের সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে, রাজ্জাক ভাই কিন্তু মনে করেন আমি যখন চলচ্চিত্র জগতে এসেছি, আমাদের মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে জহির ভাই। জহির ভাইয়ের হাত ধরে রাজ্জাক ভাই এসছেন এবং জহির ভাইয়ের হাত ধরে আমিও এসেছি চলচ্চিত্র জগতে। এই পৃথিবীর পারে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনদিন কখনো কারো মনে। রাজ্জাক ভাইয়ের সাথে অসংখ্য ছবি করেছি আমি, খুব ভালো ভালো ছবিগুলো রাজ্জাক ভাইয়ের সাথে করতে পেরেছি। আই এম সো গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ। রাজ্জাক ভাই তো আমাদের চলচ্চিত্র জগতের, উনি একটা ইনস্টিটিউশন, এবং ওনার সঙ্গে কাজ করতে পেরে, এবং রাজ্জাক ভাইয়ের সাথে কাজ করতে কী যে ভালো লাগতো। উনি সবসময় খুব গাইড করতেন, এই তোমার অভিনয় ঠিক হচ্ছে না, এইভাবে করো, ওখানে এরকম করো, এখানে এরকম বলো। এই যে জিনিসগুলো, এইভাবেই তো শেখা আমাদের। তো রাজ্জাক ভাইয়ের থেকে এরকম করে অনেক ছবি। আর আই ফিল প্রাউড যে রাজ্জাক ভাই নিজের যে আপনার প্রোডাকশন হাউস, সেগুলোর রাজলক্ষ্মীর ম্যাক্সিমাম ছবির নায়িকা কিন্তু আমি ছিলাম। এবং আরও বেশি যেটা ভাল লেগেছে সেটা হচ্ছে রাজ্জাক ভাই যে অনন্ত প্রেম ছবিটি, ওনার ডাইরেকশনের ছবি, বিখ্যাত ছবি, সারা জাগানো, সে যে কি সুন্দর। সেই তাহলে আপনি যখন বললেন, তাহলে আমি আপনাকে বলি, আরে ওই ছবির যে একটি গান ছিল, ও চোখে চোখ পড়েছে যখনই। এই ছবিতে কাজের সময় একটা ব্যাপার ছিল, ওই গল্পের মধ্যে এমন ছিল যে শেষ দৃশ্যে আমাদের চুম্বনের দৃশ্য ছিল। তো রাজ্জাক ভাই আমাকে সুন্দর করে বোঝালেন, দেখো এরকম তুমি পয়জন খেয়েছো, তারপরে আমি তোমাকে কিস করছি, আমরা দুজনই করছি, সেই কিসের ওটা ইয়েতে আমরা দুজনই মারা যাচ্ছি, এই ধরনের ব্যাপার স্যাপার। তো আমি তো রাজ্জাক ভাই এটা শুনে আমি এত ইমোশনাল হয়ে শর্ট দিচ্ছি, কাঁদছি, খুব সুন্দর নাকি আমার অভিনয় হয়েছে, সবাই হাততালিও দিয়েছে, খুব ভালো। তো শুটিং করে এসে রাজ্জাক ভাই জড়িয়ে ধরেছে, খুব ভালো অভিনয় করেছে এসে। তো রাত্রেবেলায় আমরা যে কটেজে যেখানে কাপ্তাইতে ছিলাম, ওখানে আমি এসে আমি না খুব কাঁদছি। তো রাজ্জাক ভাই কানে গেল, কি হয়েছে রে, ববিতা কাঁদছে বলে? কাঁদছে কেন? তো রাজ্জাক ভাই কিন্তু আমাকে পপ বলে ডাকতেন,
ববিতার পপ পপ বলে ডাকতেন, তো এরকম কাঁদছে, তবে সে ববিতা, উনি এসছেন, তুমি কাঁদছো কেন? আমি বলছি, রাজ্জাক ভাই এরকম এই দৃশ্য অভিনয় করলাম, আমার তো বোধহয় আর কোনোদিন বিয়ে টিয়ে হবে না। হ্যাঁ, কেন কেন তুমি এটা ভাবছো কেন? আমি বলছি, না রাজ্জাক ভাই এরকম দৃশ্য করলাম, অভিনয় করলাম, হ্যাঁ মানুষ দেখবে, এরকম কিসের এরকম। তো তখন রাজ্জাক ভাই বললে, ডোন্ট ওয়ারি, যদি এরকম তুমি মনে করো ঠিক আছে, আমরা দেখবো, দেখে অড লাগলে এটা আমরা কাটবো না, অন্যভাবে দেখানো হবে। তো রাজ্জাক ভাই তাই করলেন। যাই হোক, তো ওই ছবিটি দুঃসাহস, মানে ওই যে সেই রাজ্জাক ভাই ডাইরেকশন দিচ্ছেন, সেই আমরা কাপ্তাইয়ের একদম গহীন জঙ্গলে সেখানে যেতে হবে, ওখানে আর্মি তারপরে পুলিশ যারা ছিল তারা বললো যে দেখেন আপনারা ওখানে শুটিংয়ে যেতে পারেন, কিন্তু আপনাদের নিজেদের রিস্কে যাবেন, ওখানে কিন্তু আমরা আপনাদের দিতে পারবো না। যাই হোক, আমরা যেতাম। তো আমি রাজ্জাক ভাইয়ের নায়িকা, আমার যাতে কষ্ট না হয়, আমার মনে পড়ে রাজ্জাক ভাই আমার জন্য একটা পালকি বানিয়েছিলেন, ছোট্ট পালকির মধ্যে আমাকে বসিয়ে বললো, না আমার নায়িকা ওই অত দূরে পাহাড় টাহাড় পেরিয়ে হেঁটে টেটে যাবে, ওই করবে, টায়ার্ড হয়ে যাবে, ওর হবে না। তো ডাইরেক্টর হিসেবে দেখেন ওনার কতখানি সেন্স দেখেন, বলে না ওকে ফ্রেশ থাকতে হবে, থাকতে হবে। ওই সেই পালকিতে করে আমাকে নিয়ে গিয়ে নামানো হতো, তারপরে গিয়ে আমরা শুটিং করতাম। অনেকে কিন্তু আসলে জানতে চান যে আপনার এই রূপ লাবণ্য যে ধরে রাখার, মানে সবাই বলতে চাচ্ছেন আসলে এভারগ্রিন। না না, সেটা আপনার ভালোবেসে বলছেন, সবাই বলছে, না আপনার ফ্যানই বলছে, ফ্যানটা বলছে, তাই না? ও আচ্ছা। আজ আমি যেখানে পৌঁছেছি তার মধ্যে সবচেয়ে আমি মনে করি এই যে যারা আমার জন্যে আজকে পেছনে আমাকে কাজ শিখিয়েছেন, দেখিয়েছেন, আমাকে পথ চলা শিখিয়েছেন, তাদের কথা আমি বলতে পারবো না। আজকে তাদের জন্যই তো আমি আজকে এই ববিতা হতে পেরেছি। আপনার তো অনেকগুলো বিখ্যাত ছবি, অনেক। আলোর মিছিল ৭৪ সালের ছবি, এবং এই ছবিতে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন প্রথম। আলোর মিছিলের গল্পটুকু, যখন নারায়ণ ঘোষ মিতা এত বড় পরিচালক আমার কাছে এলেন এবং এই ছবিটির গল্পটি বললেন, আমি নিজে ভাবলাম যে এত সুন্দর একটি ছবি, গল্পটা এত অদ্ভুত, আলোর মিছিল, আলো চরিত্রটি, এটা আমি করবই। পরিচালক একটা শট নিয়েছেন, একটা ফটোর উপরে চার্জ হচ্ছে, মামা ছোট মামা যাস নে, এই যে ওইখানে যখন চার্জ হয়েছে তখন মানে দর্শকদের হু হু করে কেঁদে উঠেছে দর্শকরা। এখন তো মামা যাচ্ছে তাকে গোসল করিয়ে তাকে দাফন কাফন করে কবর দিতে। কাঁদতে নেই, আমি তো কাঁদিনি, দেখলি না তোর ভাইকে ধরে নিয়ে গেল, আমি তো কাঁদিনি। টাকা আর না পাই, তখন যত টিনেজ ছেলেমেয়েরা যারা ছিল ওরা সব একদম সেই ববিতার এত ভক্ত হয়ে গেল যে আমি বড় লোকের। আর জহির ভাই এত সুন্দর করে ওই গল্পটি এমনভাবেই করেছিল, ওই যে ছোট্ট মাথায় একটু হালকা পাতলা ছিট আছে, বড় লোকের একটি মেয়ে, সেই যে রাজ্জাক ভাইকে বলছে, হ্যাঁ তোমাকে পাখি ধরে দিতে বলেছিলাম, দেওনি, আবার আমার বাড়িতে চা খাচ্ছ বসে বসে, না লজ্জাও করে না। এই যে মজার মজার ডায়লগগুলো, এগুলো খুব লোকে দর্শক খুব মজা পেয়েছিল। তোমাকে বলতে যাবো কেন? তুমি কি বলবে তাই বলো। আপনাকে দেখার পর থেকে আমার একটা কথাই বারবার মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আপনার বোধহয় কোথাও কিছু একটা গোলমাল আছে। ডাক্তারের সঙ্গে পরামর্শ করলে ভালো হতো। আচ্ছা, তুমি কি বলতে চাও ভেবেছো আমি কিছুই বুঝি না? আমি একটু কচি খুকি, তাই না? কিন্তু খান বাহাদুর সাহেব তো একটু আগেই আপনাকে ওই খুকি নামেই ডাকলেন। একসময় তুমুল আলোচনা উঠেছিল যে আপনার ব্লাউজের কাটিং, বাংলাদেশে আপনি সেই অভিনেত্রী যার ফ্যাশন দর্শকরা, মেয়েরা খুব মানে অনুকরণ করত। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, ওই প্রেমের দরজা খোল না, কাল কি হবে জানি না, ওই প্রেমের দরজা খোল না, কাল কি হবে জানি না, আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। তখন আমি যে ধরনের ব্লাউজ পরতাম বা পাইপিং লাগানো থাকতো, থাকতো, সব আমার ভক্তরা টেলারের কাছে গিয়ে বলতো ববিতা ব্লাউজ, ববিতা ব্লাউজ।
প্লাস শুধু তাই নয়, আমি এই যে হেয়ার কাট যেটা করতাম সেটা তখন বলা হতো যে পার্লারে গিয়ে মেয়েরা বলতো ববিতা হেয়ার কাট করে দাও। কথা বলে সে সহসা সুদূর চলে গেল, সেই কথা আমার হৃদয়ে আগুন জ্বেলে দিল। মনের আমার কি যে হলো, কি যে হলো, সহসা হৃদয় কি। এমনকি আরও অবাক হবেন, আমার সঙ্গে যে কোয়ার্টিস্ট থাকবে, যাতে সেই মাঝখানে আমি জাফর ইকবালের অনেক সুন্দর সুন্দর ছবি আমরা করেছি, খুব রোম্যান্টিক ছবি, খুব ইয়ে। তো আমি এরকমও করেছি যে যখন হয়তো বিদেশে কোথাও গেছি, আচ্ছা আমি যদি কোনো মডার্ন ছবি থাকে সেটাতে আমি এই ধরনের ড্রেস পরবো সেটা, এবং শুধু তাই নয়, আমার নায়ক কি পরবে, আমি একা পরবো আর নায়ক ভালো কিছু পরবে না বা ভালো কিছু ইয়ে দিল না প্রডিউসার, তাহলে তো ভালো লাগবে না। নায়কেরটাও আমি কিনে নিয়ে আসতাম। তো আমি যতটুকু মানে কানে এসেছে আমি জানি না, আপনার বিয়ের দিন রাজ্জাক ভাইয়ের। ও মাই গড, তাহলে আপনি যখন তুললেন কথাটা আমার বলতেই হয়। অনেকের আব্বা মানে আলম সাহেব, ওনার খোঁজটোজ, ওনার বিয়ের প্রপোজ আমার বিয়ে এসছে, তো তখন তারা করেছে। তো সেদিন কি হলো জানেন, সেদিন আমি ভাবলাম যে আচ্ছা আমি যে বিয়ে করছি, যদি আমার জীবনটা যদি বিয়ের লাইফ ইয়েটা সুখী না হয়, হয় ভুল ভালো নয়, তাহলে কী হবে। তো এরকম কী যেন মাথায় এরকম চিন্তা এসে সকালবেলায় ওনারা আসবেন 10টা-11টার দিকে, আমি করলাম কি দেখেন, একদম গাড়ি নিয়ে, আমার 2টো ডোর ছিল, পিছনের ব্যাক ডোর দিয়ে রাজ্জাক ভাইয়ের বাড়িতে গিয়ে হাজির। রাজ্জাক ভাইয়ের বাড়িতে গেলাম, তো লক্ষ্মীভাবে রাজ্জাক ভাই কিন্তু ফিল্ম লাইনের মধ্যে একমাত্র ওনারা জানতেন যে আজকে ববিতার বিয়ে হচ্ছে, আর কিন্তু কেউ জানতেন না। তার মানে দেখেন রাজ্জাক ভাই আমার কত আপন, পারিবারিক একটা কত ইয়ে। তো তখন ববিতা তুমি হঠাৎ এখানে কোথায়? তো আমি গিয়ে লক্ষ্মী ভাবিকে, ভাবি না ভাবি আমার ভয় লাগছে, আমার পক্ষে সম্ভব না, হবে না ভাবি, আমি পারবো না। তারপর রাজ্জাক ভাই ভাবি বুঝিয়ে টুঝিয়ে, ও এরকম ভয় একটু লাগবে, সব ঠিক হয়ে যাবে, চলো এই লক্ষ্মী এই ববিতাকে নিয়ে যাও, ওকে বাসায় তুমি নিজে গিয়ে দিয়ে আসো। তারপরে ভাবি এসে আমাকে নিয়ে এসছেন, তারপরে ওই যা ফর্মালিটিস, ওই আংটি টাংটি এসে এই হলো। বাদী থেকে বেগম আরেকটি মানে চলচ্চিত্র, এবং এখানে মধ্যে 3টি রূপে ববিতা ম্যাডামকে আমরা দেখেছি। এটা আপনারা যদি জিজ্ঞেস করেন, আমার অনেক প্রিয় ছবির মধ্যে এটি একটি প্রিয় ছবি। তো এই যে ওইখানে আমার একটা জিনিস ছিল যে আমার 3 ধরনের চরিত্র, ওই যে কখনো আমি নর্তকী, কখনো বাদী, কখনো আমি বেগম। হুজুরের শেষ ইচ্ছা অনুযায়ী আমি ওকে। দেখুন আপনার নতুন বাদী ঘুমিয়ে ঘুমিয়ে কেমন সুন্দর রান্না করছে। কি ঘুম ভাঙলো? না আমি তো ঘুমাইনি। তুমি তুলনাহীন মধুছন্দা। না মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। আমি তো এক কেনা বাদী। বাদী বাদী বাদী। যখন আমি নর্তকী হলাম তখন আমাকে পিওর ক্লাসিক্যাল ডান্স করতে হবে। আমি কিন্তু আমি কিন্তু ডান্স জানি না, কিন্তু ওই ছবি দেখে কিন্তু মনে হয় না, সেটাই আমি বলতে চাইছি। সেটা হচ্ছে শুটিংয়ের ফাঁকে যে 1 ঘন্টার ব্রেক থাকে, সেই আপনার ওই সে যে গহর জামিল, রওশন জামিল যেখানে থাকেন, ওনার বাসায় গিয়ে ওই লাঞ্চ ব্রেক বা ওই 1-2 ঘন্টার টাইম, ওখানে গিয়ে আমি ধা ধিন ধিন না না তিন তিন না এই সমস্ত এগুলো আমি করতাম, শিখতাম।
আমার যে পুরস্কার, এখন যত পুরস্কার আমার এই 60-70টি পুরস্কার, তার জন্যে আমার যে কষ্টটা, যে সেটাও কিন্তু আমি করেছি। সেটা হচ্ছে যখন ভালো ছবি এসছে, এখন শেখ নিয়ামত আলী একটি ছবি বানাবেন দহন সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের উপরে, and I know it very well যে he won't be able to pay my remuneration. তো আমি কি করতাম, আমি বলছি না, আপনাকে পয়সা দিতে হবে না, দত্তদা ডুমুরের ফুল বানাবেন, বসুন্ধরা বানাবেন, এসব সুন্দর ছবি, 23 নম্বর তৈলচিত্র, গলির ধারের ছেলেটি, ডুমুরের ফুল, হ্যাঁ অন্যরকম। তো এই ধরনের ছবিগুলো যখন বানাবেন, তখন আমি নর্মাল যে ছবিতে, কমার্শিয়াল ছবিতে যে পারিশ্রমিক আমি পেতাম, সেটা কিন্তু আমি নিতাম না। ফুলের কানে ঘুঙুর এসে চুপি চুপি বলে যায়, তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। এসেছো আমার প্রাণে গানের মালা হাতে, চেয়েছি তোমায় শুধু আমার কাছে পেতে, ফুলের সুরভি হয়ে ভালোবেসে যেতে। একদিন আমার ছেলে অনেক বলল যে আম্মা, আমার একটা বন্ধুর মা যা সুন্দর রান্না করতে পারে। তো আমি ওদিন বললাম কি, নিজে নিজে ভাবলাম যে আমি বোধহয় ভালো অভিনেত্রী, কিন্তু ভালো মা তো হতে পারলাম না, অনেককে তো খাওয়াতে পারলাম না সুন্দর করে। তারপরে সেদিন সেই সিদ্দিকা কবিরসের বই কিনলাম, তারপরে বিভিন্ন চ্যানেলে আজকাল ওই যে সুন্দর সুন্দর রান্না, হ্যাঁ আমাদের চ্যানেলের কেক আপ আর রান্নাটাও আমি লিখে লিখে রাখি, কি হলো, কি রান্না হলো, অন্যান্য চ্যানেলেও তাই। এবং তারপরে আমি কিন্তু ওগুলো করি, প্র্যাকটিস করি এবং খাইয়েছি। তখন আমার ছেলে বলে কি, আম্মা তুমি এত সুন্দর রান্না কবে শিখলে? আমি করে থাকি, হ্যাঁ গান শুনি, গান শোনা হয়। মা খুব রবীন্দ্রসঙ্গীত পছন্দ করতেন, তো সেগুলো একটু শুনি, গান শুনি, রবীন্দ্রসঙ্গীত শোনা হয় একটু মাঝে। আজ এ পর্যন্ত আলাপচারিতা, আবার দেখা হবে এই রাজকন্যার সঙ্গে অথবা এই সম্রাজ্ঞীর সঙ্গে, চলচ্চিত্রের সঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ রহমান ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। মনে হচ্ছে আরো কত কথা জমে আছে, অনেক কিছু বলতে হবে, সামনে নিশ্চয়ই বলবো। আমি কতদিন কত রাত ভেবেছি বলবো তোমারে, একটি পুরনো কথা নতুন করে। যে কথা ভ্রমর বলে ফুলের কানে, যে দোলা জাগায় মেঘ নদীর প্রাণে, তাই কি শোনাতে এলে গানে গানে, তাই কি শোনাতে এলে গানে গানে। না না না, সে কথা হয়তো বলেছে, হয়নি বলা তবু তেমন করে।